1999 মানে কার্গিল যুদ্ধে তুমি কাশ্মীরে ছিলে। আমাদের যে ডিউটি রুম ছিল সেখানে বোম পড়ে, মেসেজ পাস করার জন্য সোলজার থেকে একটা, সে মারা গেল। তারপরে কাশ্মীর আর পাকিস্তানের বর্ডারে ছিল, চায়না বর্ডারে ছিলে। এই দুটো বর্ডারের মধ্যে পার্থক্য কতটা? পাকিস্তানের সেনা আর চীনের সেনার মধ্যে পার্থক্য অনেকটাই। চায়না বর্ডারে কোনো হাতিয়ার ইউজ হবে না, খুব বড় জোর একটা হাতে লাঠি থাকতে হবে। চায়নারা কী করেছিল, কিছু বড় বিলি এলাকায়, পাহাড়ি এলাকা যেখানে ওরা ভেতরে ঢুকে সেখানে ওরা বাস করতে লেগেছিল। তখন ওইটা একটা, আপনারাও দেখেছেন, সবাই দেখেছে টিভিতে, যে একটা ধস্তাধস্তি কুস্তি যুদ্ধ যেটাকে বলে, তাতে কিন্তু চায়না ফৌজ কিন্তু পারেনি। আর্মিতে একজন ভুল করলে পানিশমেন্ট কিন্তু সবার। এইবার কি হয়েছে, আমার কিন্তু পিছুর ওই পোচের মধ্যে একটা ম্যাগজিন রয়ে গেছে। আমি চলে এসেছি, ম্যাগজিনটা হারিয়ে গেছে, পুরো 250 মানে রিক্রুট পুরো রগড়া খাচ্ছে। বলা হয় আর্মিতে খুব ডিসিপ্লিন থাকে, ডিসিপ্লিনটা শুরু হয় ডে 1 থেকে যায়। তার জন্য কি করে, হয়তো দেখা গেল 20 জনের মধ্যে একটা টয়লেট, সেই সিচুয়েশনটাকেও অনেক জায়গায় হতে পারে যে টয়লেট পাবে না। সব সিচুয়েশনের সঙ্গে তাকে মোকাবিলা করার জন্য তৈরি করা হয়। একবার মনে হতো যে কেন এই চাকরি করতে, আবার যখন ইউনিফর্মটার দিকে তাকাতাম তখন মনে হতো না, এটা তো এসেছি মানে ভারত মায়ের সেবা করতে, তখন কিন্তু আবার ভুলে যাই সব। মানে কার্গিল যুদ্ধে তুমি কাশ্মীরে ছিলে, জম্মুতে। হ্যাঁ, জম্মু কাশ্মীরে। কি ঘটেছিল সেই সময়, আর সেই সময় তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আর তখন তোমার সদ্য, সম্ভবত আমি যতদূর জানি তোমার জাস্ট সদ্য তুমি জয়েন করেছো, মানে আর্মিতে জয়েন করেছো, তো তোমার এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি অ্যাকচুয়ালি 97 জুনে এনরোল হই। আচ্ছা। তারপর ট্রেনিং কমপ্লিট করার পর ফেব্রুয়ারি 99 আমি জম্মুতে যাই। আচ্ছা। প্রথম জম্মু স্টেশনে নামলাম, তো একটা গাড়ি দাঁড়িয়েছিল, ইউনিটের গাড়ি এসেছিলো। একটা আজ অন্যরকমই লাগছে জগতে, কারণ তার আগে দিল্লিতে, আমাদের সেন্ট্রাল দিল্লিতে একটা ক্যাপিটাল সিটি, সেখানে তো লাইফস্টাইল আলাদা। যেমন ধরেন আমার পর ওটায় ইউনিট থেকে গাড়ি এসেছিলো, ড্রাইভার এসেছিলো, ওখানে আমাদেরকে চা খাওয়ালো, চা খাওয়ানোর পর গাড়িতে চেপে যেতে লাগলো। আচ্ছা। এবার গাড়িতে গার্ড, সিকিউরিটি এসব দেখে একটা মনের মধ্যে যে কোথায় এসেছি, একটা ভাবনা চিন্তা। আগে নর্মাল জায়গায় ছিল, সেখান থেকে তারপর বর্ডার এলাকায় যাচ্ছে। ইউনিটে গেলাম, ইউনিটে যাওয়ার সঙ্গে সঙ্গে আরপি গেটে চেক আপ হলো। তারপরে আমাদের সেই অর্ডার থাকে, মুভমেন্ট অর্ডার, যেটাকে পোস্টিং অর্ডার বলে, সেটা দেখলো। দেখার পরে সঙ্গে সঙ্গে হেড ক্লার্ককে খবর দিল, হেড ক্লার্ক ডেকে পাঠালো, ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে আমার ব্যারাকসটা দেখানো হলো যে আমি কোথায় থাকবো, বিছানাপত্র সেখানে ফেলে দিয়ে সব চলে গেল। পরের দিন রেডি হয়ে ইন্টারভিউ হয়, কর্নেল ছিলেন। আচ্ছা, তারপর আবার ইন্টারভিউ হয় পরের দিন, কর্নেল এস কে সিং ছিলেন, উনি ইন্টারভিউ করলেন। ইন্টারভিউ করতে তো পুরো ড্রেস, মানে ইউনিফর্ম 1 নম্বর হতে হবে। তারপর ইন্টারভিউ করার পর কোথা থেকে এসছে, কী এডুকেশন, কী না, এসব জানার পরে, যেহেতু আমি ক্লার্কের ইয়েতে ছিলাম, তাই আমাকে ওখানে অ্যাকাউন্টস ক্লার্কের ডিভিশন যে ছিল, যে কেউ ছিল না যেটা অ্যাকাউন্টস ক্লার্ক করবে। আচ্ছা। তো কর্নেল বললে তো ঘোষ আছে, তো দিমাগ वाला बंदा है, इसको अकाउंट्स में दो। হেড ক্লার্ককে বললো, তো অ্যাকাউন্টসের চার্জ নিলাম। কিছুদিন পরেই শুরু হয়ে গেল 19 কার্গিলের ওয়ার। আচ্ছা। তার আগে আমরা গেলাম সুন্দরবনি এক্সারসাইজে। আচ্ছা। ওখান থেকে প্রায় অনেক পাহাড়ির উপরে যেতে হয়, অনেকটা উপরে, 60-65 কিলোমিটার আগে। সেখানে যাওয়ার পরে সেখানে আমাদের ট্যান্টে থাকছিল। ট্যান্টে থাকা অবস্থায়, যেহেতু ক্লার্কগুলো ওখানে কিন্তু কোনো এক্সকিউজ নেই, নাইট ডিউটি লাগবে। আচ্ছা। দুজন করে ডিউটি। একবার কি হলো, সন্ধে ডিউটি আর দুজন করে ডিউটি দিয়েছে। এবার চাঁদনি রাত কি হয়েছে, দূরে আমাদেরকে ট্রেনিং দিয়েছিল যে কোনো হরকত দেখলেই যেন আগে গার্ড কমান্ডারকে বলতে, বা বেশি কিছু দেখলে ফায়ারিং শুরু করতে। আচ্ছা, মানে এটা শুধুমাত্র বর্ডার এলাকার জন্য? হ্যাঁ, ওই সব এলাকার জন্য। ওখানে ইনফিল্ট্রেশন পুরো মিলিটেন্টে ভর্তি, প্লাস তখন এই হব ভাব একটা চলছে। নিয়ে কী হলো, নিচে থেকে, পাহাড়ি নিচে থেকে মনে হচ্ছে যেন কি হয়েছে, ঘটনা বলি, একটা খাজুর গাছে একটা কাপড় আটকে গেছে। আচ্ছা। এবার রাত তখন 2টো বাজে, এবার একটু হাওয়া দিচ্ছে, খাজুর গাছটা একটু নড়ছে। এবার আমার ডিউটিতে আমি বলছি ওটা মানে কোল্ড টাইন্স করে হয়তো মিলিটেন্ট আসছে।
যে সঙ্গে আছে সেও বলছে হ্যাঁ, থাম থাম করছে, থাম থাম করে কোনো ইয়েই নেই, ও তো সে নড়েই যাচ্ছে। লাস্টে ভয়ে আমরা ফায়ারিং করি, ফায়ারিং করার সঙ্গে সঙ্গে তো সব স্টান্ট হয়ে গেছে, কিউআরটি টিম থেকে চলে আসে, কী আছে। পরে দেখে যে এটা এই কেস, তখন আমাদেরকে অপমানও করলো যে কাছে টর্চ ছিল, তো টর্চ দিয়েও তো দেখা যেত, অত তো দূরে যখন আছে তার তো ফায়ারিং রেঞ্জের বাইরে। যাই হোক, এটা একটা এক্সপিরিয়েন্স ছিল। প্রথমে এক্সপিরিয়েন্সটা একটু এক্সপিরিয়েন্স আলাদা রকম হলো। দিয়ে যাই হোক, তারপরে আমাদের ওখান থেকে চলে যাওয়া হলো আখনুর নিয়ে পালাপালা খোর সেক্টরে, খোর মানে বর্ডার, ওটা আচ্ছা, একদম পাকিস্তান বর্ডার। ওইখানে আমাদের শিফট করে দেওয়া হলো। এটা কি পানি শিফট? হ্যাঁ, না পানি শিফট না, ওখান থেকে প্রসেস, যেহেতু ইয়ে হচ্ছে ডিক্লেয়ার হয়ে গিয়েছে, কারগিল শুরু হয়ে গেছে, সেহেতু একদম বর্ডারে চলে যেতে হবে। তখন কি হয়, যখন এই যুদ্ধ শুরু হয়ে যায়, বিএসএফকে পিছিয়ে দেয়, আর্মি আগে চলে যায়। আচ্ছা, মানে এটা ওয়ারের নিয়ম। হ্যাঁ, নর্মালি কি থাকে, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার গার্ড দেয়, কিন্তু যখন ডিক্লেয়ার হয়ে যাবে ওয়ার, তখন কিন্তু আর্মি ফ্রন্ট লাইন নিয়ে নেবে, বিএসএফকে ব্যাকে দিয়ে দেবে। আচ্ছা, ওরা অন্য ডিউটি করবে। তো তখন কি হলো, সেই খোর গ্রাম পুরো খালি করে দিয়েছিল। গ্রাম যেহেতু আরএল বোম টোম পড়ে, তো গ্রাম পুরো খালি করে দেয়। ওদের কি থাকে, ম্যাক্সিমাম বর্ডার এলাকায় যে বাড়িগুলো থাকে তাদের কিন্তু একটা সেকেন্ড শেল্টার থাকে সিটি সাইড, মানে পিছিয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা, কারণ যখনই এই ধরুন ইয়ে ডিক্লেয়ার হয় ওয়ার বা এই সর্দির টাইমে পাকিস্তান বেশি ফায়ারিং শুরু করে দেয়, তখন তো বইপক্ষেই ফায়ারিং চলে, তখন ওর দিকে কী হয়, ব্যাকে চলে যেতে বলা হয়, ওরা চলে যায়। আচ্ছা, এবার সেই বাড়িগুলো তখন আমাদের কী করা হয়, ভালো শেল্টার বাড়ি থেকে আমাদের অফিস, আমাদের থাকার জায়গা এসব করা হয়। তো একটা বাড়িতে আমাদের অফিস টফিস শিফট হয়েছিল। সেখান থেকে কুক হাউস কিছু না হলো 1 কিলোমিটার দূর। কুক হাউস মানে যেখানে রান্না হবে, জঙ্গলের ভেতরে খাল কেটে তো করা হবে। হ্যাঁ, কুক হাউস মানে রান্নার জায়গা। আচ্ছা, এবার ধরুন রেঞ্জদের মধ্যে আছে, তাহলে ক্যামোফ্লেজ না করলে তো হবে না। কুক হাউস প্রায় 1 কিলোমিটার দূরে। 1 কিলোমিটার যাবে কি করে, পুরো কোরাল রেঞ্জ কাটা আছে, মানে জমিনের লেভেলের নিচে ক্যানেলের মতো কেটে দেওয়া থাকে। সেই ক্যানেলে ওই শুয়ে শুয়ে বা বসে বসে যেমন করে হোক যেতে হবে, কারণ সবসময় তো ফায়ারিং চলছে। কোন সময় ফায়ারিং চলে, আর ওদের তো ওরাও দেখতে পাচ্ছে, আমাদেরও সোলজাররা ওদেরকে দেখতে পাচ্ছে, যে কোনো সময় অ্যাটাক করতে পারে বা বোম মারতে পারে। সেইভাবে গিয়ে ওখান থেকে প্রতিদিন একজনকে ডিউটি পরে খাবার ওখান থেকে নিয়ে আসে। এবং কুক হাউসটাও কীরকম থাকে, পুরো খাল কেটে উপরে গাছপালার উপরে জালি ফালি দিয়ে, যেন একটা জঙ্গলের ঝাড়। আচ্ছা, ভেতরে রান্না বান্না হয়, ওখান থেকে খাবার নিয়ে এসে খেতে হয়। ওই টাইমে আমার মনে হলো যে এখন ছুটি পালানোই ভালো। এই যা পরিস্থিতি, প্রথম গেছি, অ্যাডজাস্টমেন্ট করাটাও বিরাট ব্যাপার। যে ছুটির জন্য কর্নেলকে বললাম, দিয়ে কর্নেল বললো না, ছুটি তো যাওয়া হবে না, এখন তো ছুটি বন্ধ, এখন যতক্ষণ না পর্যন্ত সিচুয়েশান ঠিক হচ্ছে ছুটি যাওয়া হবে না। তারপর তো ওইভাবে 2 মাস চললো। কখনো আরএল বোম আসে, আমাদের যে ডিউটি রুম ছিল সেখানে বোম পড়ে, সেই ক্লার্ক ছিল, সেই ক্লার্ক আহত হয়, খুব ভাগ্য সে বেঁচে গেছে। সেখানে যে অফিসে রানার বলে মানে ফাইভ ফার্মাস কাটার জন্য একজন থাকে, যে মেসেজ পাস করার জন্য, সোলজার থেকে একটা নতুন সোলজার, সে মারা গেল ওই ডিউটি। সব তোমার চোখের সামনে। তারপরে ধীরে ধীরে ওই সিচুয়েশানটা স্বাভাবিক হয়। স্বাভাবিক হতে আমরা আবার আখনুরে, যেখানে আমাদের ইউনিট ছিল, সেখানে চলে আসি। সেখানে আসার পরে আবার নর্মাল চলতে থাকে। আমরা চলার পরে ওখান থেকে আমার পোস্টিং হয়ে যায় গোয়ালিয়র, মধ্যপ্রদেশ। আচ্ছা, গোয়ালিয়র চলে যাই। আমাদের পোস্টিং মানে পুরো ইউনিট, আমাদের ইনভেন্টারি থাকি, আমাদের পোস্টিং ম্যাক্সিমাম ইউনিট পোস্টিং। আচ্ছা, যেহেতু আমাদের ক্লার্কের, তো 3-4 বছর পরে আমাদের আবার ইন্ডিভিজুয়াল পোস্টিংও হয়। আমাদের সেন্টার দিল্লি। তো গোয়ালিয়র যে থাকাকালীন আমাদের কী হলো, এক্সারসাইজ হলো। মানে প্রতি বছরে ইনফ্যান্ট্রি ইউনিটকে এক্সারসাইজে থাকতে হয়, যেন যুদ্ধের পরিস্থিতি মোকাবেলা করার জন্য ওদের প্রতি বছর একটা করে যুদ্ধ ওটা আর কি। আচ্ছা, যুদ্ধের প্র্যাকটিস করানো হয় সবাইকে। আচ্ছা, ইনক্লুডিং সোলজার থেকে একদম কর্নেল পর্যন্ত, সিইও পর্যন্ত, ভবনী অফিসার পর্যন্ত। ওখান থেকে চলে গেল, আমরা এক্সারসাইজ চলে গেলাম চান্দন, জসলমের সাইডে। আচ্ছা, পুরো রেতালি এলাকা। ওখানে এক্সারসাইজ করতে করতে, ওখানেও সিচুয়েশান তো তখন খারাপই চলছিল।
তো সেই ক্ষেত্রে যুদ্ধের সিচুয়েশন এখনো কমেনি। কমেনি, আচ্ছা। কারণ পাকিস্তান তো সবসময়ই তো তখন বদমাইশি করছিল। তো এক্সারসাইজ করতে গিয়ে যা আমাদের 1 মাস, সেখানে লেগে গেল 6 মাস। কেন? ওই যে ওর বর্ডার এলাকা তো, হ্যাঁ, তো বর্ডারগুলো ওইখানে ডিপ্লয়মেন্ট হয়ে গেল, যেহেতু এক্সারসাইজে গেছে ও তো ডিপ্লয়মেন্টও থাকলো। এক্সারসাইজের একটা বিরাট এক্সপেন্স হচ্ছে গিয়ে রাত্রিবেলায় নিয়ে যাচ্ছে এক্সারসাইজে। তো আমাদের কাজ হচ্ছে মানে যে যুদ্ধের টাইমে ক্যারি করা অ্যামিনেশন বা অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা। মানে ক্লার্ক তো ডাইরেক্ট যুদ্ধ করবে না, না, ডিউটি রুম মানে মেসেজ পাস করা, তার বাইরে যারা থাকবে তাদেরকে এই কাজ। আচ্ছা। তো সেই এক্সারসাইজে রাতের বেলায় আমার পিঠে পড়েছে জাল, মানে সেই বড় জালি, এত ওয়েট। আর এক্সারসাইজে কিছুই তো দেয় না, শুধু থাকে নিজের জল আর ওই মানে সেটাকে বলে খরমা করা, মানে এই বেসন দিয়ে চিনি দিয়ে ওই ইয়ের মধ্যে, সেই লেডিগিনির মতো ভেজে ভেজে ওই পকেটে দিয়ে দেয়, মানে খাবারের জন্য। হ্যাঁ, ওইটা হচ্ছে খাবার। আর জল হচ্ছে সঙ্গে নিয়ে যাওয়া। নিজের জল নিজেকে ক্যারি করতে হবে, প্লাস মানে যেটা সরকারি ইকুইপমেন্ট যেটা দিচ্ছে সেটা, প্লাস নিজের জল, নিজের খাবারটুকু, বেডশিট, রাতে তো থাকতে হতেও পারে। আচ্ছা। এই নিয়ে শেষ। মানে জালটার ওজন কত হবে সেই সময়? জালটা কিছু না হলেও ওজন 40-45 কিলো হবে। 40-45 বাইরে আমার জল আছে, এবং এক্সারসাইজে নিজের হাতিয়ার আছে, তারও 5.56 ইঞ্চ আছে, তারও 5 কিলো ওজন আছে। তারপর ম্যাগজিন আছে, ম্যাগজিনের রাউন্ড আছে। তো ম্যাগজিন পাঁচটা ম্যাগজিন, 60-70 কেজি প্রায়। 60-70 কেজি প্রায়। ওর আলাদা ইকুইপমেন্ট, পিঠে জলের ক্যাডলি এক সাইডে থাকে, ম্যাগজিন তো বুকের মধ্যে থাকে, রাইফেল তো ঝোলানো থাকে, আর পিঠে ওটা থাকে। এইভাবে এক্সারসাইজ করা হলো। তো তখন মনে হতো, একবার মনে হতো যে কেন এই সাইড করতে। আবার যখন ইউনিফর্মটার দিকে তাকাতাম তখন মনে হতো না, এটা তো এসেছি মানে ভারত মায়ের সেবা করতে, তখন কিন্তু আবার ভুলে যাই সব। তাই সব আর্মির ক্ষেত্রেই তাই, হয়তো একবার সে ভাবে কষ্ট দেখে যে আমরা কেন এসেছি, কিন্তু যখনই সে ইউনিফর্মটার দিকে তাকায় তখন সে কিন্তু সব ভুলে গিয়ে শুধু ভারতের সেবা করার জন্যই সে ব্যস্ত হয়ে পড়ে। বেসিক্যালি আমরা যে সিভিল যারা আছি তারা ওই কষ্টটাকে ফিল করা যায় না। হয়তো আমরা অনেক কিছু বলি, অনেকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আদার্স অনেক রকম মন্তব্য রাখে, বাট ওই যে কষ্টটা সব ছেড়ে, বাড়ি ঘর, শখ আহ্লাদ, সুখ সব ছেড়ে ওই 70-80 কেজি ক্যারি করা। হ্যাঁ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। বা চোখের সামনে কাউকে মৃত্যু দেখা, খাবার আনার সময় ওই 1 কিলোমিটার হেঁটে হেঁটে বা শুয়ে শুয়ে আনা, এটা একটা সিভিল হয়ে কোনদিন ফিল করতে পারবে না যে কি কষ্টের মধ্যে পারবে না, কি কষ্টের মধ্যে যাওয়া। সিভিল তো ওই জায়গায় যেতেও পারবে না দেখার জন্য। আবার ট্রেনিংয়ে যাওয়া কষ্ট হয়, যে যত ট্রেনিংয়ে কষ্ট করতে পারবে, মানে আমাদের একটা প্রবাদ বাক্য আছে, ট্রেনিংয়ে যত পাসিনা বহাবে যুদ্ধে তত খুন বাঁচবে। আচ্ছা, মানে আমি যত মানে কষ্ট করে ট্রেনিং করব, আমি তত ব্লাড সেভ করতে পারবো, মানে যুদ্ধের ক্ষেত্রে। মানে বেসিক্যালি যত বেশি মানে প্র্যাকটিস করবে পুরো ব্যাপারটা, তত সে ভালো সেফ থাকতে পারবে, নিজেকে সেফ থাকবে বলে। প্রথমে তো আমাদের মোটো হচ্ছে আগে সেবা পরম ধর্ম, যেটা একদম, যে নিজেকে বাদ দিয়ে আগে অন্যজনের সেবা করবা, অন্যজনকে বাঁচাও, তারপর নিজে বাঁচাও, এবং নেশন ফার্স্ট। প্রথমে দেশ, তারপর সবকিছু, তারপর নিজের জিনিস, দেশকে আগে বাঁচাতে হবে। তুমি বলে বিএসএফ কে যুদ্ধের সময় পিছনে সরিয়ে দেয় আর আর্মি আগে যায়। বিএসএফ আর আর্মির ডিউটির পার্থক্যটা কি, বা তাদের ভূমিকাটা কতটা কি ডিফারেন্স? বিএসএফ এর মানে ডিউটি হচ্ছে গিয়ে বর্ডারকে মানে সেফ রাখা অ্যাজ এ পি স্টেশন, অ্যাজ এ ফিল্ড স্টেশন, যেগুলো বর্ডার এলাকা যেখানে ইনফিল্ট্রেশন হতে পারে। তাদের বন্দুক চালানোর বা চালানোর খুব একটা রাইটস থাকে না? না, থাকে। তারা তো সব ট্রেনিংই থাকে, এবং যুদ্ধক্ষেত্রে তাদেরকেও ব্যবহার করা হয়। আচ্ছা, কিন্তু প্রথমে আমাদের এলওসি থাকে, এলওসিতে বিএসএফ থাকে নর্মাল সিচুয়েশনে। তো যেখানে আসা যাওয়া তারা চেক করে, বা তারা আসতে দেয় না, বর্ডারটাকে বাঁচায়। কিন্তু যখন ডিক্লেয়ার হয়ে গেল ওয়ার, তখন ইনফেন্ট্রি মানে পদাতিক বাহিনী ফ্রন্টটাকে নিয়ে যাবে। লড়াইটা কারণ তখন লড়াইতে তারা করবে, বিএসএফ করবে, অন্যভাবে ওদেরকে ইউজ করা হবে। মানে যেহেতু আর্মিকে শুধুমাত্র এই পারপাসই বেশি পরিমাণে প্র্যাকটিস করানো হয় বা ট্রেনিং দেওয়া নয়, যার ফলে আর্মিকে আগে রাখা হয়। বিএসএফ, সিআরপিএফ এরা তো সব হোম মিনিস্টার, এরা ফার্স্ট লাইন, এটা সেকেন্ড লাইন ডিফেন্স। আচ্ছা, ফার্স্ট লাইন ডিফেন্স হচ্ছে আর্মি, এয়ারফোর্স, নেভি। ও,
আর সেকেন্ড লাইন ডিফেন্স বিএসএফ সিআরপি বাকি সব আদার্স আসাম রাইফেল এটা চলে এলো সেকেন্ড লাইন ডিফেন্স। আচ্ছা যখনই ওয়ার হবে তখন ফার্স্ট লাইন ডিফেন্স সব ফ্রন্টে নিয়ে নেবে। তুমি 1999 সালের যে কার্গিল যুদ্ধটা সেখানে ছিলে, মানে কাশ্মীর আর পাকিস্তানের বর্ডারে ছিল, বড় একটা বর্ডারে ছিল এবং খুব যুদ্ধ খুব কাছ থেকে দেখেছি। ঠিক তোমার মানে প্রথম একদম কেরিয়ারের শুরুতে তুমি যুদ্ধ দেখেছো, একদম। আবার কেরিয়ারের মধ্যভাগে এসে তুমি চায়না বর্ডারে ছিলে। হ্যাঁ, প্রায় লাস্টের দিকে চায়না বর্ডারে ছিল। 2012। এই দুটো বর্ডারের মধ্যে পার্থক্য কতটা পরিবেশগত এবং মানে সেনাবাহিনীর দিক দিয়ে, চীনের সেনাবাহিনী বা পাকিস্তানের সেনাবাহিনীর দিক দিয়ে পার্থক্য কতটা? পাকিস্তানের সেনা আর চীনের সেনার মধ্যে পার্থক্য অনেকটাই। কারণ চায়না বর্ডারে কোনো যে আমাদের রুলস হয়ে আছে, যেটা রেজুলেশন হয়ে আছে যে ওখানে কোনো হাতিয়ার ইউজ হবে না। ওকে। চায়না বর্ডার অ্যাজ এ মানুষ সন্ত্রী থাকে, সে খুব বড় জোর একটা হাতে লাঠি থাকতে পারে, কিন্তু তার কাছে কোনো অ্যামিনেশন রাইফেলস কিচ্ছু থাকবে না। ওদেরও তো থাকে না। এটা একটা রেজুলেশন হয়ে আছে যে কোনো হাতিয়ার থাকবে, পিসফুলি বর্ডার হবে। এবার চায়না তো সবসময় চালাকি করে আমাদের সাথে, করছে এবং করেই চলেছে নিয়ত। ওরা ইন্ডিয়ার এই প্রগতিটাও দেখতে পারছে না। ওরা সবসময় চায় যে ইন্ডিয়াকে দাবিয়ে রাখতে, তার জন্য চায়না, পাকিস্তান, বাংলাদেশ ওদেরকে ব্যবহার করছে। এবার ওই যে গালেবান সেক্টরে যে ঘটনাটা হয়েছিল, ওরা চায়নারা কী করেছিল, ওরা ভেতরে ঢুকে এসেছিল, ভারতের সীমানা পেরিয়ে এসেছিল। ওখানে তো আর সেই অনেক সব জায়গায় তার প্রাচীর নেই না, তো কিছু বড়বিলি এলাকা, পাহাড়ি এলাকা যেখানে ওরা ভেতরে ঢুকে সেখানে ওরা বাস করতে লেগেছিল। এবার যখন ইন্ডিয়ার ফোর্স দেখে, কারণ সব সময় বর্ডারে, এইখানে একটা বর্ডারে তো আর দাঁড়িয়ে থাকে না কেউ, এইখান থেকে পাহাড় দেয় বা এই মানে শেল্টার আছে সেখান থেকে দেয়, তাহলে ওই এলাকায় যদি এগিয়ে আসে তাহলে সবসময় তো সেটা সম্ভব নয়। তখন ওইটা একটা, আপনারাও দেখেছেন, সবাই দেখেছে টিভিতে, যে একটা ধস্তাধস্তি কুস্তি যুদ্ধ যেটাকে বলে, তাতে কিন্তু চায়না ফৌজ কিন্তু পারেনি, ওরা তো পিছিয়ে গেছে। ওদের কিন্তু টেম্পার সেরকম নেই, ওদের টেকনোলজি হয়তো হাই হতে পারে, কিন্তু অ্যাজ এ সোলজার, ফিজিক্যাল যে ইন্ডিয়ান সোলজারের যা ক্ষমতা বা দক্ষতা, কিন্তু সেটা চায়না সোলজারে নাই। সেটা টেকনিক্যালি স্ট্রং হলেও ফিজিক্যালি আমাদের ইন্ডিয়ান আর্মি অনেক বেশি স্ট্রং। কাজে চায়নার বর্ডারে যে সিচুয়েশনটা হচ্ছে, যাই হোক মানে খুব তাড়াতাড়ি একটা সোলজার মৃত্যু হবে এটা ভাবা যায় না। আর পাকিস্তানের যে এই আছে এই নাই, কখন ফায়ারিং চলে আসবে, ফায়ারিং এলে গুলি লাগলে সেটা তো তাদেরকে দেখবে না, এটা কে সোলজার কে সিভিলিয়ান। মানে সিভিলিয়ান মারা যায় বর্ডারে, এবং সোলজার তো মারা যায়, ওদেরও মরে। ফায়ারিং করলে তো আমাদেরকে কাউন্টার ফায়ারিং তো করতেই হবে, কিন্তু ইন্ডিয়া কোনোদিনই ফার্স্ট ফায়ারিং করে না। আচ্ছা, ফায়ারিংয়ের একটা তো এগ্রিমেন্ট হয়ে আছে যে ফায়ারিং করা হবে না, বর্ডারে ফায়ারিং করা যাবে না, ওটা ওরাই বারবার ভাঙে। ওরা যখন করে, এবার ওরা 10টা করলে যদি আমরা জবাব না করি, তাহলে দেখা যাচ্ছে যে হয়তো ওরা রেঞ্জের মধ্যে আছে, কথা শোনার রেঞ্জের মধ্যে আছে, তখন ওরা গালি দিয়ে বলে যে ক্ষমতা নাই, ফায়ারিং করছে, মানে যেটা হয় আর কি, উস্কায়। তখন এখান থেকেও হয়তো ফায়ারিং 2-4টে হয়, এবং তাতে উভয় পক্ষেরই লস। একদম। কার্গিল যুদ্ধে মানে এতটা কাছ থেকে দেখার পরে, তাও জীবনের প্রথম যুদ্ধ হয়তো, সেখানে একবার তো ভয় লেগেছে যে এবার চলে যায়। এমন কোনো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো মানে মনে হচ্ছে না আমি আর্মিতে সার্থক আমার জীবনটা, যেমন ভয়ও লেগেছে, যেমন প্রাউড ফিল হয়েছে? অবশ্যই। যখন আমরা দেখছি যে ওই যোগেন্দ্র সিং, যে ওর 7-8টা গুলি লাগার পরেও ও নিজে কোল্টান দিয়ে উঠে তোলেলিংয়ে গিয়ে যে ন্যাশনাল ফ্ল্যাগটাকে যে ইয়ে করলো, তো সেই যে সিচুয়েশন সেখানে তো আমরা ছিলাম না, কিন্তু আমরা দেখেছি, আমরা অনুভব করেছি যে এইটা একজন আর্মি ফৌজি সে যে করছে, এটা আমি করতে পারলেও আমি প্রাউড ফিল করতাম, কিন্তু একজন ফৌজি তো করেছে। তা সেই ক্ষেত্রে নিজের বর্দিকে বা নিজের নেশনকে প্রাউড ফিল করতে, এবং ভাবাই যায় যে আমি সিভিলিয়ান থেকে অনেক আগে আমরা দেশ সেবা করার আগে আছি, এবং আমি সেই দলের একজন ব্যক্তি যিনি আমরা দেশকে সুরক্ষার জায়গায় রাখতে পারছি। এই তোমার আর্মিতে আসার কারণটা কি ছিল? মানে অনেক জব ছিল, আমি যতদূর জানি তোমার পারিবারিক অবস্থা যথেষ্ট ভালো ছিল সেই সময়, তো সেখান থেকে আর্মিতে আসার লক্ষ্য কেন? আর্মিতে আসা মানে আমার একটা ছোট মেসোমশাই আর্মিতে চাকরি করতো, ওই ছুটি আসতো, আর্মির ড্রেসগুলো দেখতাম, তারপরে ওই ফটো দেখতাম, তো
তো খুব ভালো লাগতো। আমি তো ম্যাথে অনার্স করতাম কলকাতা বিদ্যাসাগর কলেজে, ম্যাথ অনার্স ছেড়ে দিয়ে আমি আর্মিতে চাকরি করতে গেছি এতটা মিডিল পয়েন্টে। আচ্ছা, ফার্স্ট ইয়ার দেওয়ার পর সেকেন্ড ইয়ারে আমি আর্মিতে চাকরি করতে চলে গেছি। এবং আমার মেসমশাই বললো দিল্লিতে একটা অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে, র্যালি হচ্ছে, তুমি তো বলছিলে তুমি কি করবে। তো এবার তখন আমার মা সাপোর্ট করেনি, বললো যে আর্মিতে যেতে হবে না, সবসময় তো বাইরে থাকতে হয়। কিন্তু না শুনে বাবা বলেছিল যে হ্যাঁ যা, তো আমি চলে গেছিলাম। জয়েন করার পরে ট্রেনিং পার্টটা হ্যাঁ আগেই বললে যে ট্রেনিংয়ে বলা হয় যে যে যত বেশি ঘাম ছড়াবে হ্যাঁ। সে তত রক্ত বাঁচাবে বেসিক্যালি। এই ট্রেনিং পিরিয়ডটা কী কী প্রসেস? এখন আমরা অনেক মুভিতে দেখি যে না খুব কষ্টদায়ক, কোনো বন্ধ ঘরে আটকে দেওয়া হয়, ধুয়ো, মানে অনেক, যেমন আমরা লাস্ট যে সিনেমা, হ্যাঁ ট্রেনিংটা বলি। ট্রেনিংটা হচ্ছে গিয়ে একটা এমার্জেন্সি সিচুয়েশন লাগে যখন প্রথম একটা ছেলে যায় আর্মির মধ্যে পড়ে। প্রথমেই তাকে কি ধরানো হয়, একটা ঝাঁটা আর একটা ওই 5 লিটারের বালতি। প্রথমেই কী করতে হয়, ভোরে 4টের সময় হুইসেল বাজবে, বলে দেওয়া হয় যে হুইসেল বাজিয়ে উঠে পড়ে আশেপাশে এলাকাটাকে আগে পরিষ্কার করতে হবে। এটা অ্যাজ এ আর্মিতে যে কেউ জয়েন করছে সবার প্রথমে হ্যাঁ পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে নিজে ফ্রেশ হয়ে এলো, তারপরে কি হয় বলা আছে যে ওইখানে লঙ্গর, ওখানে লাইন দিয়ে ব্রেকফাস্ট নিতে হবে, 3-4টে লুচি সবজি যা হোক। তখন কী হয়, মানুষ হাতেই নিয়ে নেয়, 3টে লুচি নিয়ে ওপরে সবজিটা হাতেই নিয়ে নিল, টাইম থাকে না। আচ্ছা, তারপরে কি হয়, ক্লোথিং ইস্যু হয়। সেই দিনকে প্রথম দিন গেই তো ক্লোথিং দেয় না, তারপর দিন ক্লোথিং ইস্যু হলো। ক্লোথিংয়ে হাফ প্যান্ট, গেঞ্জি, আর্মির এইসব ড্রেস সব ইস্যু হয়, চুলটা কেটে দেয় সেদিনকে। তারপরে হয়ে গেল সে একটা অন্য, যখনই যে হাফ প্যান্ট পরে আর্মি খাকি প্যান্ট গেঞ্জি গ্রিন গেঞ্জি পরে নিল, তখনই সে সিভিল জগৎটাকে প্রায় ভুলেই গেল। সে একটা ওই রুটিনে চলে এলো, ওই সকালে 4:30 ডিসিপ্লিন বলা হয় আর্মিতে, খুব ডিসিপ্লিন থাকে। ডিসিপ্লিনটা শুরু হয় ডে 1 থেকে, এবং ডে 1 থেকে শুরু হয়। এবং কী করে কষ্টের লাইফ ট্যাকেল করা যায় তার জন্য কী করে, হয়তো দেখা গেলো 20 জনের মধ্যে একটা টয়লেট, তাহলে 20 জন ওই টয়লেটটাকে সকালে ফ্রেশ হতে হবে এবং টাইমে তাকে পিটিতে যেতে হবে, তাহলে সেই মতো উঠতে হবে, সেই মতো তাড়াতাড়ি রেডি হতে হবে। সেই সিচুয়েশানটাকেও অনেক জায়গায় হতে পারে যে টয়লেট পাবে না। এটাও একটা ঘটনা যে আমরা তখন খুব মানে মনে মনে রাগ হয় যে কেন টয়লেট বানাতে পারে না বেশি করে। কিন্তু ব্যাপারটা তা নয়, এভরি সিচুয়েশান, সব সিচুয়েশানের সঙ্গে তাকে মোকাবিলা করার জন্য তৈরি করা হয়। পরে এটা আমরা জানলাম যে হ্যাঁ টয়লেট তো করা দিতেই পারে। তারপরে বাথিংয়ের পয়েন্ট সব জায়গাতে একদম কনজাস্টেড করে রাখা হয় যাতে সে অভ্যস্ত হয়ে যায়। এবং ঘটনা বলি একটা, ট্রেনিংয়ের সময় কী হয়, আর্মিতে একজন ভুল করলে পানিশমেন্ট কিন্তু সবার, একজন করলে পুরো কোর্সের। একবার হয়েছে লং রেঞ্জের ফায়ারিং হয়। লং রেঞ্জ মানে জঙ্গলে ফায়ারিং হবে, শর্ট রেঞ্জ কাছের ফায়ারিং সেটা তো সেন্টারের ভেতরেই আছে। লং রেঞ্জ ফায়ারিং হচ্ছে সেই জঙ্গলে পেরিয়ে যেতে হয় গাড়ি করে। লং রেঞ্জ ফায়ারিংয়ে সেদিন ফায়ারিং ছিল। ফায়ারিং হওয়ার পরে যে কোনো একটা কারণে আমি কর্নেলের ছেলেকে পড়াতাম, অঙ্ক পড়াতাম। আচ্ছা, তো আমাকে বললো, কেবি সিং ওস্তাদ ছিল, বললো ঘোষ তুই চলে যা, হিন্দিতেই বললো তুই চলে যা, খেয়ে তুই পড়াতে যাবি তো। আমাকে ছেড়ে দিল 12:30টায় প্যারেড ছোটে, আমাকে ছেড়ে দিল 12টায়। এইবার কি হয়েছে, আমার কিন্তু পিঠুর এই পোচের মধ্যে একটা ম্যাগজিন রয়ে গেছে, আমার মাথায় নেই। আমি চলে এসেছি যথারীতি, আমি এসেই জামা তাড়াতাড়ি ড্রেস ফ্রেস খুলে আমি লাঞ্চ করেছি। তা করতে করতে দেখছি ওখান থেকে একজন ছুটটা কেবি সিংয়ে পাঠিয়েছে ওস্তাদ যে ঘোষের কাছে গেছেন, দেখে ওখানে যে ম্যাগজিনটা হারিয়ে গেছে, পুরো 250 মানে রিক্রুট পুরো রগড়া খাচ্ছে, পুরো পানিশমেন্ট, মানে 8 ঘন্টা ওপর হয়ে গেছে। একটা ম্যাগজিন কোনো জিনিস ওই লাস্টে ফায়ারিং রেঞ্জে পুরো লাস্টে যা জিনিস ছিল তাই পুরো মেলানো হয়। এবং ম্যাগজিন শুধু নয়, যদি একটা কোনো কারুর রুমালও হারিয়ে যায় সেটাও অ্যাকসেপ্টেবল নয়, টোটাল জিনিস ওখান থেকে ফেরত যা গেছে। এবার ম্যাগজিন হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, পুরো সেই ফোন টুল ব্যাগ টুল ব্যান্ড করে পুরো তাদেরকে রগড়াচ্ছে। এসেছে বলছি ঘোষ, হ্যাঁ কী হলো, তোর পেটু তো ম্যাগজিন আছে নাকি? আমি তাড়াতাড়ি খাবার ছেড়ে গিয়ে দেখছি যে হ্যাঁ ঠিক আছে, পেটুতে ম্যাগজিন আছে। ওই চল তোকে ওস্তাদ ডাকছে। এবার তো আমার তো ভয় হয়ে গেছে, তো এতগুলো কোর্সের 250 ছেলে রগড়া খাচ্ছে, মানে আমাকে তো এবার কী রগড়া খাবে। আমি তো খুব করে বললাম আমাকে তো কর্নেল বাড়ি যেতে হবে, তাহলে আমি পড়াতে যাই। তারপরে
কথা হবে, বিকালে স্যার আসবে। এবার আমার তো বিরাট ভয় করছে, আমার পড়াতে কেউ, ছেলেটাকে পড়াতে সেদিন ভালোভাবে পারিনি, ভেতর প্যালিপিটেশন কাজ করছে। পরে এলাম, আমাকে পানিশমেন্ট দিয়েছিল, অল্প দিয়েছিল, কিন্তু ওই মোমেন্টে গেলে আমি বিরাট পানিশমেন্ট খেতাম। তো কিন্তু যতক্ষণ তুমি জানো ততক্ষণ তোমার ভিতরটা তো একদম, হ্যাঁ একদম ভিতর দুক করছে যে আমার আর নিস্তার নেই। আর্মির মধ্যে ডিসিপ্লিন, ভয়, এই জিনিসটাই তো থাকে। আর্মিতে বলে প্রথম দিন যাওয়ার পরে হ্যাঁ, 5 লিটার একটা জলের একটা বালতি, ওই বালতি নিয়েই টয়লেট যাবে, হ্যাঁ, আর একটা ঝাঁটা। প্রথম জনের পর আমরা শোনা কথা আমার, যে যদি হাতে ট্যাটু থাকে বা কোনো রকম যদি চুলের, ও চুল তো কেটে দেয়, তবে হাতের ট্যাটু যদি থাকে সেক্ষেত্রে আর্মি জব পাওয়া যায় না, এটা কি সত্যি? হাতের ট্যাটু কিন্তু আমি আর্মিতে দেখিনি। কাউকে দেখোনি? না। এবার এই রুলসটা আমার শোনা কথা, যে যদি হতে পারে, এই রুলসটা আমি কোনোদিন মানে আমাদের ভেতরে ইন্টারনাল আলোচনাও শুনিনি, চার ধারে পাবে না বা এরকম কিছু। এখন দেখা যায় অনেক পুলিশ অফিসারকে, পুলিশ অফিসারের সঙ্গে তো আর্মির মিলবে না, এখন ট্যাটু করতে দেখা যায়। কিন্তু আর্মিদের দেখিনি, আমিও দেখিনি। লাস্ট এই কদিন আগে একটা নিউজ যদি দেখো, সেখানে একজন বিজেপির নেতা, তিনি একজন পুলিশ অফিসারকে বলছে আপনার হাতে ট্যাটু আছে, ট্যাটু রাখার অধিকার আপনার নেই। এটা কতটা সত্যি? আর্মিতে কিন্তু ট্যাটু নেই। আর্মিতে কোনো রকম মানে এক্সট্রা বডিতে এক্সট্রা কোনো কারুকার্য করাই যায় না, করাই যাবে না। না, সেটা সিনিয়ররা অ্যাকসেপ্টেবল নয়। তাহলে আর্মিতে একদিনে সিনিয়র মানে সে সিনিয়র, সে ভগবান। আর্মিতে নিয়ম হচ্ছে, একটা সিনিয়র যদি ভুল অর্ডারও দেয়, আপনি জুনিয়র, আমি সিনিয়র, একদিনে সিনিয়র, আপনাকে ভুল অর্ডার দিলাম, আপনাকে প্রথমে ওবে টু অর্ডার, প্রথমে আপনাকে ফলো করতে হবে, অর্ডারটাকে মানতে হবে, তারপরে আমার সিনিয়রকে গিয়ে আপনি রিপোর্ট করতে পারেন যে আমাকে ওই স্যার কিন্তু ভুল অর্ডার দিয়ে, বাট সেই দিন যেটা দিয়েছে সেটাকে রাখতে হবে, মানতে হবে, কোনো অপশন মানতে হবে, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, আর্মি জবটা সত্যি খুব কঠিন, আমরা তো সাধারণ মানুষ হিসেবে বুঝতে পারি না। আজকে আমরা যেখানে বসে আছি সেখানে সবটাই ইন্টারনেটে ঘেরা, ফোন সবার হাতেই আমাদের। আর্মিতে যেখানে তোমরা থাকো বা যেখানে তুমি জবের সময় বা ট্রেনিংয়ের সময় বা ডিউটির সময় ছিলে, সেখানে অনেক সময় তো ইন্টারনেট হয়তো অনেক জায়গায় পাওয়াই যেত না, সেই সময় কীভাবে সময় কাটতো? আর্মিতে যখন আমরা জয়েন করি তখন তো মোবাইল ছিলই না, তো ইন্টারনেটের কোনো প্রশ্ন আসে না। পরে যখন মোবাইল এলো, মোবাইল আর্মিতে অ্যাকচুয়ালি ইউজ নেই না, এখনও পর্যন্ত নেই, কিন্তু পিস স্টেশনে এখন ইউজ হচ্ছে। আচ্ছা, কিন্তু ফিল্ডে বা বর্ডার এরিয়ায় কোনো মোবাইল মানে মোবাইল নিয়ে যেতে পারবে না, মোবাইল রাখতেই পারবে না। যদি মোবাইল নিয়ে ছুটি কেটে গেল, মোবাইল জমা হয়ে যায়, আবার ছুটি আসার সময় মোবাইলটা পায়। এইবার দেখা যাচ্ছে কেউ এক আধজন চুরি ছুপিয়েছে, হয়তো ফোনটা মানে বিকালের দিকে বা সময় পেলো, গিয়ে সেখান থেকে ফোনটা করে চলে এলো, এটা হতে পারে। আচ্ছা, কিন্তু বর্ডার এরিয়া বা ফিল্ড এরিয়ায় মোবাইল কিন্তু অ্যালাউ নেই। এবার তুমি বলে ভোর 4টায় উঠতে হয়, সেটা আসলে নিয়মটা ট্রেনিং টাইমে, আর শুধু ট্রেনিং টাইমে ওটা? আচ্ছা, তারপরে উঠতে হয় 5টা, যেমন ফ্রি টাইম আছে, যেমন ফ্রি টাইম। আর্মির ডিউটি শিফটটা কেমন হয়? আর্মির ডিউটি শিফটটা বলতে, যারা বর্ডার গার্ড দেয় তাদের ওই ডিউটি 6 ঘন্টা করে অন্তর 4 ঘন্টা অন্তর যেমন শিফট করে দেয়। ওকে, 2টো করে লোক থাকে, 4 ঘন্টা অন্তর চেঞ্জ হতে থাকে। এবার নাইটে হয়তো দেখা গেলো 6 জন দিল, 2 ঘন্টা করে ডিউটি দেয়, 2 ঘন্টা দিল, 4 ঘন্টা ঘুমালো, আবার 2 ঘন্টা তাকে উঠতে হবে। আচ্ছা, 6টায় ডিউটি স্টার্ট হলো, সকাল 6টা, তাহলে 12 ঘন্টা, 2 ঘন্টা দুটো শান্তি থাকলো, আবার 2জন গিয়ে তাদেরকে রিলিভ করলো, তারা ঘুমালো, আবার 2জন গিয়ে তাদেরকে রিলিভ করলো, সেটা ঘুমালো, আবার প্রথম জনের ডিউটি চলে এলো। এইভাবে ডিউটি হয়। আর ওর মধ্যে একজন গার্ড থাকে এবং কমান্ডার থাকে। আচ্ছা, সে কিন্তু পুরো রাতই থাকে। তুমি জীবনের প্রথম শুরুতে কাশ্মীরে ছিলে? প্রথম শুরুতে কাশ্মীর, জম্মুতে, এবং একদম যুদ্ধ কাছ থেকে দেখেছো। একদম। আবার ক্যারিয়ারের শেষের প্রান্তে এসেও তোমাকে আর একবার কাশ্মীরে যেতে হয়েছিল। সেই 1999 সাল থেকে শুরু করে শেষ কর্ম অবস্থায় কাশ্মীর কতটা তফাৎ ছিল? শেষের দিকে কাশ্মীরটা অনেকটা আর্মির স্বাধীনতা চলে এসেছিল কাজ করার। আচ্ছা, প্রথম দিকে স্বাধীনতা ছিল না। প্রথম দিকে কী ছিল, কাশ্মীরে মানে সিভিলিয়ান যা খুশি তাই করতে পারত। হ্যাঁ, তাদেরকে কিন্তু আর্মিকে তারা এমনভাবে ট্রিট করতে লেগেছিল, মানে কোনো একটা কমপ্লেন ছোটো দিয়ে দিলেই আর্মি চার্জশিট, কোর্ট মার্শাল হয়ে যেত। তা আর্মি ভয়ে থাকতো। এমন দেখা যাচ্ছে যে একটা মিলিট্যান্টকে ফায়ার করেছে, মিলিট্যান্টও সে ছিল, বাড়ির দুয়ারে মরে গেছে,
তার মানে হাতিয়ার অ্যামিনেশন সব নিয়ে পালিয়ে গেছে, তাকে সিভিলিয়ান প্রুভ করে তার এগেনস্টে যে ফায়ার করে তার এগেনস্টে চার্জশিট হয়ে গেল। তখন সরকার সেইভাবে ট্রিট করতো, সদ্ভাবনা, ওপি সদ্ভাবনা চলতো, তো সেইভাবে চলতো। এখন গভর্নমেন্ট সেটাকে দেখেছে যে এটা করলে আমাদের আর্মির ক্ষতি হচ্ছে, প্লাস দেশেরও ক্ষতি, অ্যাকচুয়ালি দেশেরও ক্ষতি। ঠিক। তো তাই এখন তারপরে স্বাধীনতাটা বাড়লে এমনিতেই মিলিটেন্টসদের ওপর প্রেশারটা বেড়ে যাচ্ছে। তখন কি ছিল, প্রেশার কম ছিল, পাথরবাজি করতো, কিছু একটা হয়ে গেল, কত কিছুজন জড়ো হয়ে পাথরবাজি মারতে শুরু করে দিত, রাস্তাঘাটে আর্মি চলতে পারতো না, ওদেরকে কিছু বলার ছিল না। তো সেই সিচুয়েশন আর এখন সিচুয়েশন অনেক ডিফারেন্ট। 370 যখন উঠে যায় তখন তুমি ছিলে ডিউটিতে? 370 ওটার সময় আমি তখন পেনশনের ইয়েতে ছিলাম। আচ্ছা, কাশ্মীরে ছিলে? না, আমি দিল্লি চলে এসেছিলাম। দিল্লি ছিলাম, আচ্ছা। তার মানে ওই সময়টা এখন আরও সুবিধা হবে, আরও সুবিধা আছে, অনেক বেশি সুবিধা আছে। তবে আমি ওই সেকেন্ড টাইমে একটা কর্নেলকে আমার সামনে মারতে দেখেছি। কীরকম? ও আমার কমান্ডিং অফিসার ছিল, কর্নেল নীরজ সুদ। মানে এটা সেকেন্ড টাইম যখন কাশ্মীর শিফট হলো? 2012 যখন গেছিলাম। আচ্ছা। কর্নেল নীরজ সুদ ছিল কমান্ডিং অফিসার 18 ব্যাটালিয়ন রাষ্ট্রীয় রাইফেলস। ওখানে আমি গেছিলাম অ্যাজ অ্যাকাউন্ট ক্লার্ক পোস্টিং গেছিলাম। তো আমি ছুটি কেটে গেলাম, ওর পিএ ছিল বাপাদিত্য দে, এখন আর্মি অফিসার। আচ্ছা। ও ছুটি কাটলে আমি রিলিভ করতাম, পিএ প্লাস অ্যাকাউন্ট ক্লার্ক দুটো ডিউটি করতাম। তো আমি ছুটি কেটে যাওয়ার পরে বাপাদিতে ছুটি গেল। তো কর্নেল ও ছিল নীরজ সুদ, পাঞ্জাবি, খুব সাহসী, এবং কখনো বলতো না যে আমি কিউআরটি টিম থাকতো ওর সঙ্গে যাওয়ার জন্য। আচ্ছা। কখনো বলতো না যে আমি যাবো, রেডি হতো না। ও মানে চেপে চলতে লাগতো, কিউআরটি তাড়াতাড়ি করে রেডিই থাকতো, সবসময় জানে যে সে কমান্ডিং অফিসার যাবে, তো আমাদের বলবে না, ওরা লাফিয়ে ঝাঁপিয়ে চেপে পড়তো গাড়িতে, আর একটা গাড়ি যেত পেছনে। আমাকে সন্ধ্যেবেলায় বললো যে ঘোষ এক কাজ কর, হেড ক্লার্কে বল বুক ইন্সপেকশনের জন্য, বুক আমাদের ইন্সপেকশন হয় কোয়ার্টারলি, সব বুকগুলো লাগিয়ে দেবে, আজকে সময় আছে করবেন। সেকেন্ড ইন কমান্ড যে ছিল কর্নেল লেফটেন্যান্ট কর্নেল কমলদীপ সিং, ও একটা পাহাড়িতে মিলিটেন্টের ইনফিল্ট্রেশনের খবর ছিল, সেখানে ও অ্যাম্বুশ লাগিয়ে বসেছিল পাহাড়ির ওপরে, যে ওই দিদি নিচে দিয়ে পাকডান্ডির মতো রাস্তা আছে, ওই দিদি যাবে মিলিটেন্ট, তখন আমরা অ্যাটাক করব। আচ্ছা। ইন দ্য মিন বইটা লাগানোর পরেই একটা ফোন এলো যে মিলিটেন্ট অ্যাক্টিভিটি শুরু হয়েছে। সিও বললো ঠিক আছে ঘোষ, আমি আসছি। সঙ্গে সঙ্গে জিপসিতে চেপে কিউআরটি নিয়ে চলে গেল। ওরাদের নিচে থেকে যাচ্ছিল, যে মিলিটেন্ট যারা আসছিল এরা নিচে থেকে যাচ্ছিল, ফায়ারিং শুরু হয়ে যায়। তো আমাদের কিউআরটি সব শুয়ে পড়ে একটু পজিশন যা আড়াল নিয়ে ফায়ারিং শুরু করে। আমাদের সিও সাহেবও শুয়ে পড়েছিল, বাট কী করেছিল, ও উকি মেরে দেখতে গেছে, আর ব্রুস্ট ফায়ার এসে এখানে লেগেছে। তখন খবর ছিল এই ব্যাপার, বডি আসছে, এলো। তারপর দিন তো ইউনিটে কোনো রান্নাবান্না সব বন্ধ, মানে খাওয়া দাওয়াকে কোনো সোলজারই করে না, এত দুঃখ। তো ওইখানেই একদম স্পট ডেথ হয়ে গেছিল। পরে ওকে 5 মাস সৌরচক্র দেওয়া হলো, দিয়েছিল গভর্নমেন্ট। তো ওইটা আমাদের বিরাট খারাপ এক্সপিরিয়েন্স। একটা কমান্ডিং অফিসার, ইউনিটের কমান্ডিং অফিসার মানে সেই ইউনিটের সব বাবা মা সব গার্জিয়ান সব, সময় মানে 825-30 জন যে থাকে সোলজার, জিসিওজ অফিসার সব মিলে, সবার হেড তো সবারই গার্জেন ওই। আর সেই দিনকে সেই মারা গেল, এবং সবারই এমন খুব ভালো লোক ছিল, সবারই সবার প্রবলেম সব দেখতো। আমাকে দিল্লি থেকে জোর করে নিয়ে গেছিলো, দিল্লিতে কনফারেন্স এসেছিলো। কনফারেন্স আসার পরে আমি দিল্লিতে অ্যাকাউন্ট অফিসে ছিলাম, ডিপ্টি কমান্ডেন্ট অফিসে ছিলাম। তো বললো ঘোষ তোকে 18 নিয়ে যাবো, মানে অ্যাকাউন্টসের হাল খুব খারাপ হয় না, তো মোটামুটি তুই 1 বছর থাকবি, অ্যাকাউন্টসগুলো একটু ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে চলে আসবি। ডিপ্টি কমান্ডেন্টের সঙ্গে ঝগড়া করেই নিয়ে গেলো। আমি অ্যাকচুয়ালি আমার বেশিরভাগ পোস্টিং দিল্লিতেই ছিল। দিয়ে আমি গেলাম, স্যার যাই দেখে আসি এক্সপিরিয়েন্স দিয়ে বাই ফ্লাইট। ওখানে তো যাওয়া আসা ফ্লাইটে, ওখানে যাওয়া আসা তো কোনো সমস্যা নেই। শ্রীনগরের ফ্লাইটে নামে, শ্রীনগর থেকে বুলেটপ্রুফ গাড়ি থাকে, গাড়ি থেকে ইউনিট একদম। ওই গেছিলাম, ওই দেখতেই গিয়েছিলাম। এখন মনে হয় যে গেছিলাম বোধহয় বাস্তবটাকে দেখার জন্যই।
এরকম তো অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা নিউজে আসে না, যেগুলো আমরা এত খবর নিউজে বা এই বাংলা চ্যানেলে হয়তো আসে না, কিন্তু ওইগুলো এত বড় নিউজ দেয় কিন্তু অত হাইলাইটেড দেয় না। না, এটাও একজন কমান্ডো, একজন কমান্ডিং অফিসার মারা গেল, তার ফলে একটা ছোটখাটো নিউজ তো হবেই। হ্যাঁ। কিন্তু অনেক মানুষ আছে যারা ওই জায়গা থাকে, প্রতিনিয়ত মিলিটেন্টদের সাথে মানে ফায়ার চলে বা চলে এসছে, হয়তো এখন একটু শান্ত আছে, সেহেতু অনেক ঘটনা ঘটে যেগুলো একদম সামনে আসে না। আসে না, অত কী করে অত সম্ভব নয়। আমাদের একটা বন্ধু এখানেই বাড়ি, আমার বয়সী বা আমার থেকে একটু জুনিয়র হবে, 1-2 বছরের। ও আর্মি পোস্টে ছিল চীনের কোনো বর্ডারে। হ্যাঁ, ও আর্মিরা যেটা বলছে, রিপোর্ট দিয়েছিল, যেটা বলে যে ও মানে গাড়ি চালাতে গিয়ে স্লিপ কাটে পড়ে গিয়ে মারা গেছে। আর যখন বাকি ঘটনা আমরা জানি না, মানে কোনো রকম কিছু আর বাকি জানাই নি, মানে এরকম তো ঘটনা অনেক সময় ছোটো ছোটো এরকম অনেক ঘটনা ঘটে যেগুলো সিভিলিয়ান কী করে জানবে, আমরা ভেতরে থাকি আমরা জানতে পারি। এমন কিছু ঘটনা যেগুলো মনে হয়েছে যে আরও বেশি খারাপ লেগেছে বা কিছু কষ্ট লেগেছে? কষ্ট মানে আমাদের মনটা তো সেই মানে আমাদের আর্মিতে বেশিরভাগ প্রেফার দেওয়া হয় রাজপুত, জাট, যাদব এদেরকে, কারণ ওদের মন খুব শক্ত। বাঙালিদের মনটা তো নরম। আচ্ছা। আমি যখন সুন্দরবনি কথা বললাম, সুন্দরবনিতে 2টো মিলিটেন্টস কিন্তু অ্যালাইভ, মানে জীবন্ত মিলিটেন্টস ধরে নিয়েছিল, আমাদের ইউনিটে ছিল, ট্যান্টে রাখা হয়েছিল। তো ওদের কাছ থেকে কথা বার করার জন্য ওদেরকে তো যেটা করা হয় সেটাই আমরা দেখতে পারতাম না। আমি দেখতে গিয়েছিলাম যে মিলিটেন্ট কেমন হয়, এবার গিয়ে তো দেখি আফগানি ছেলে, আফগানিস্তানের ছেলে ছিল 2টো। পরে আবার ওদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় মানে হেডকোয়ার্টারে। পরে ওদের তো আবার জেল টেল হয়। তো ওদের কাছ থেকে বের করে, মানে মিলিটারিজ তো প্রচুর ছড়িয়ে ছিল আগে, তো মানে হেভিভাবে প্রতিটা বাড়িতেই মিলিটেন্ট থাকতো। জেএনকে মানে যে জম্মুতে অতটা না, কাশ্মীর মানে ওরা মিলিটেন্টকে ভগবান, মানে আমরা যেমন ভগবানকে মানি, ওরা সেরকমভাবে ভগবানের দূতেরা। এখন আস্তে আস্তে হয়তো একটু চেঞ্জ হচ্ছে, মানে ওরা চেঞ্জ না হলে পরে চেঞ্জ করা খুব মুশকিল। মানে এলাকাটাকে ওদের জন্যই আমাদের এত দুর্গতি হতো। মানে লড়াইটা ছিল বেসিক্যালি ওখানকার মিলিটেন্টদের সাথে। হ্যাঁ, ওখানকার মিলিটেন্টদের সাথে ইনফিল্ট্রেশন করে ওরা করে, লোকাল ইয়েতেও করে যারা লোকাল। সবটাই তো চালাতো পাকিস্তান, সবটা পাকিস্তান চাল, প্লাস এই যে মানে জম্মু কাশ্মীর, কাশ্মীরটা কী চায়, ওরা তো আলাদা হতে চায়, পাকিস্তানের কাছে চলে যেতে চাইতো, তো লোকাল সাপোর্ট করতো। লোকাল সাপোর্ট করলে সেখানে তো মানে ইয়ে করা খুব সম্ভব, লড়াইটা খুব কঠিন হয়ে যায় সেখানে। তোমার কেরিয়ারের একদম শেষের দিকে তুমি অরুণাচল প্রদেশে ছিলে, মানে বর্ডার লাইনে ছিলে। আমরা যেটা শুনি আর কি, বা নিউজে বা সোশ্যাল মিডিয়ায় দেখি, যে অরুণাচল প্রদেশে অনেক গ্রাম আছে যেখানে কি চাইনিজ পড়ানো হয় বাচ্চাদের স্কুলে, কিছু কিছু। ওখানে চীনের আধিপত্য নাকি দিন দিন বাড়ছে, এটা সত্যি? এটা অ্যাকচুয়ালি সত্যি, কারণ হচ্ছে গিয়ে ওরা তো বুদ্ধিজম, মানে অরুণাচল ম্যাক্সিমাম বৌদ্ধ ধর্মের ওরা মানে, এবং চায়নাটাও তাই। এবং অরুণাচলের মানুষদের সঙ্গে চায়নাদের মিলটা খুব বেশি। আচ্ছা। ওদের অ্যাক্টিভিটি, শারীরিক গঠন, খাওয়া দাওয়া। এবং অরুণাচলের মানুষ থেকে আমরা প্রায় 100 ইয়ার্স আগে এগিয়ে। হ্যাঁ, কীভাবে? আমাদের দেখা অরুণাচলের লুম্পোতে আরপিকেটে একটা মেয়ে 8.5 মাসের প্রেগনেন্ট, পটারের কাজ করতে, মানে লেবারের কাজ যেগুলো হয় আর কি, আর্মিতে অনেক সময় হায়ার করতে হয়, ওইসব পাহাড়ি এলাকাতে খাবার পৌঁছানো পর্যন্ত সিভিলিয়ান দিয়েই করানো হয়। সে ওই মেয়েটা একটা 8.5 মাসের 9 মাসের মানে বাচ্চা হয়তো ডেলিভারি হবে, সেই রকম অবস্থাতে 1 কুইন্টাল চিনির বস্তা, মানে লেগে যে আরপিকেটে যে ছিল সে আরপি হাওলদার, সে বলেছিল যে এই বস্তাটা তুলে বললে তোকে দিয়ে দেবো, বলে যে তুলতে, আমি এটা তুলে দেবো, তুলতে হলে তোকে দিয়ে দেবো। ও বস্তাটা নিজে তুলে মানে কোমরে পিঠে নিয়ে নেয়, পিঠে করে ওরা মাল বয়, ওটা সোজা করে নেয়, দিয়ে নিজে হাঁটুয়ে বসে যায়, এই মালটা পিঠে করে তুলে দেয়। তাহলে ওদের ক্ষমতাটা কোথায় আর আমাদের ক্ষমতাটা কোথায়? এবং ওদের খাওয়া দাওয়া, ওদের, আর এটা একটা মানতে হবে, অরুণাচল কিন্তু খুব অনেস্ট জায়গা, ওখানে মানুষ খুব অনেস্ট, চুরি চামারি কিন্তু ওখানে নেই। রাস্তায় কোনো মাল পড়ে থাকলেও কিন্তু চুরি হয় না। এবং ওরা
আগেকার মানে আগেকার দিনে পিছিয়ে আছে বলেই এখনো পর্যন্ত অতটা সততা আছে বোঝা যায়। আর ওখানে গাড়ি টাড়ি খুব সস্তা, আর ওখানে ট্যাক্স নেই আচ্ছা, ওদের। আর ওদের মেন কাজ হচ্ছে ওরা এই রোড তৈরি হয়, রোডে ওরা সারাদিন ওই পাথর ভাঙে আর রাতে বউ বিয়ে শুয়ে পড়ে। ওদের কিন্তু মানে মেয়েরাই বেশি কাজ করে, আচ্ছা। আর ছেলেরা ম্যাক্সিমাম ড্রাইভার ফাইভার ওদের পছন্দ আর কি। ওখানে চীনের বর্ডারে কোনো রকম তানাব বা কোনো রকম উত্তেজনা? না, উত্তেজনা খুব একটা চীনের বর্ডারে থাকে না। তো চীনের বর্ডার তো পিসফুলি বটে, কিন্তু যা করে ওরা চালাকিতি করে, বুদ্ধির মাধ্যমে। হ্যাঁ, ওরা ওই পাকিস্তানের মতো ইয়ে না যে ফায়ারিং করে দিল করে দিল এরকম না। তোমার এত বছর কেরিয়ারে মনে হয় যে চীন আস্তে আস্তে আমাদের দিকে অগ্রসর হচ্ছে? হ্যাঁ, চীন তো ট্রাই করছেই। সেখানে কি আমরা পুরোটা প্রোটেক্ট করতে পারছি না? এখন পর্যন্ত আগে যা হয়েছে এখন কিন্তু পুরো প্রোটেক্টেডই আছে। এখন পুরো প্রোটেক্ট আছে। এখন টিথ ফর ট্যাট, ওরা একটা করলে আমাদের দুটো অ্যাক্টিভিটিস করে দেয়। সুতরাং এখন ইয়ে নেই, আগে হয়তো ভয় করতো, এখন কিন্তু চীনকে ইন্ডিয়া কোনো ভয় করে না, বা চায়নাই ইন্ডিয়াকে ভয় করে এখন। তাই মানে যে চায়না আগে যেটা ভাবতো যে ইন্ডিয়াকে যে কোনো সময় আমরা দাবিয়ে ইয়ে করে দেবো, এখন চায়না কিন্তু ভাবে যে মানে আমরা 100 হলে ওরা 80, কাজেই 180 লড়াই লাগলে মানে ডিফারেন্স তো 20 খুব একটা চাপ কোনো দিকেই ওই জন্য বেশি হবে না, মানে ক্ষতিটা হলে দুজন ইকুয়াল হবে। ইন্ডিয়ার যে আগের ইন্ডিয়া থাকতো তাহলে হয়তো চায়না এখন দাবি দিত, ওরা যে পাওয়ারে আছে। চায়না নিজে দাবাচ্ছে না, কিন্তু অন্যজনকে দিয়ে চেষ্টা করছে। ভারতের ভেতরের ব্যবস্থাটাকে যদি একটু ইয়ে করা যায়, নষ্ট করা যায়, তাহলে তখন ওরা অ্যাটাক মানে চান্স নেবে আর কি। তুমি অন্যজনের কথা বললে মানে আমি বাংলাদেশের কথাই বলি। বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, সবাইকে ওরা ইয়ে করে না। বাংলাদেশে আমাদের চিকেন নেকটা তো নিয়ে খুব বেশি বাংলাদেশে মাথা ব্যথা। এই চিকেন নেকের ব্যাপারটা কি এত? চিকেন নেক একটা এমন একটা কমিউনিকেশন জায়গা, যে ওই জায়গাটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে ইন্ডিয়ার কিছু ডিস্ট্রিক্ট আছে যেগুলোতে ডাইরেক্ট যাওয়া ইস্টের কিছু ডিস্ট্রিক্ট পুরো বন্ধ হয়ে যাবে। তাহলে যদি কমিউনিকেশন একটা গ্যাপ করে দেওয়া যায়, কমিউনিকেশন গ্যাপ হলে সেই জায়গাতে যদি ধরো অ্যাটাক হয়, তাহলে এই সাপোর্টিং যাওয়ার বাই এয়ার ছাড়া তো কোনো রাস্তা থাকবে না। আর বাই এয়ারে সব কিছু সম্ভব নয় না, ট্যাঙ্ক ফ্যাঙ্ক যাবে। তো সেই চিকেন লেগটা নিয়ে ওই জন্যই এদের সমস্ত, প্লাস জলপথ, নেভি মুভমেন্ট করবে। তো ওই জন্য চিকেন লেগটা ওরা বন্ধ করতে পারলে ওদের ভারতের একটা কোণকে হ্যাঁ, মানে ওরা একটা অ্যাডভান্টেজে থাকবে। অ্যাকচুয়ালি চিকেন নেক সম্ভবত রাস্তার যে দৈর্ঘ্যটা সেটা কয়েক কিলোমিটার জাস্ট, মানে ওই নেকের যেটা বাংলাদেশ আর চীন আর ভুটানের সীমান্তকে ক্যারি করে মোস্ট প্রবলি। আই থিঙ্ক 34 কিলোমিটার এরকম একটা রাস্তা, যেখানে ওইটুকুই। এর জন্যই এরা এত মাতামাতি। এবং বাংলাদেশ এটাকে নিয়ে খুব লাস্ট ইলেকশনের পর এখন বাংলাদেশে এগেনস্ট ইন্ডিয়া। আগে তো যতদিন হাসিনা ছিল ততদিন তো উইথ ইন্ডিয়া ছিল, এখন এগেনস্ট ইন্ডিয়া হয়েছে। আর যারা নিজেদের দেশের স্বাধীন হওয়ার ইয়েটাকেই কথাটাকেই মানছে না, সেটাকে তাদেরকে নিয়ে কিছু ভাবার কিছু নেই। চীন খুব স্মার্টলি কাজ করছে, যার ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওদিকে পাকিস্তান, মোটামুটি সব দিক দিয়ে ইন্ডিয়াকে ঘিরে রাখছে বা রাখার প্ল্যানও করছে। মনে হয় যে লং টার্মে গিয়ে এটা আমাদের পক্ষে খুব বেশি ক্ষতি হতে পারে? ক্ষতি হতে পারে না। তার বাংলাদেশ, চায়না যেমন চাইছে, চায়না যেটা চিন্তা করছে তার থেকে বেশি চিন্তা করার লোক কিন্তু ইন্ডিয়াতে বসে আছে। আচ্ছা, যার নাম হচ্ছে অজিত ডভাল। ও তার গড গিফটেড লোক একদম, ঠিক আছে। ও যতদিন আছে, ইন্ডিয়ার সিকিউরিটি ডিফেন্স সিস্টেমকে কোনো দেশই সেইভাবে কিছু করতে পারবে না। মানে সেকেন্ড প্ল্যান ভাবা হচ্ছে। তুমি চিন্তা করো যে ইন্ডিয়ার বিরুদ্ধে যে যারা চেষ্টা করছে খারাপ করার, তারা তার দেশেই মরে যাচ্ছে। কী করে মরছে? বাংলাদেশেই মরল, পাকিস্তানেও হয়েছে, এটা সব দেশেই হয়েছে। কীভাবে হয়েছে? ওই জন্য ইন্ডিয়াতে যে এখন আমি মনে করি মাথা যে বসে আছে এই আমাদের জয়শঙ্কর, যিনি ফরেন মিনিস্টার, প্লাস আমাদের অজিত ডোভাল, সিকিউরিটি যতদিন বেঁচে থাকবেন, ওর যদি ওনার উত্তরসূরিও কাউকে তৈরি করে যান ওইভাবে, তাহলে ইন্ডিয়ার চিন্তা করার কোনো কারণ নেই। বাংলাদেশের ভোটের আগে, আমাদের ওয়েস্টবেঙ্গল ভোটের আগে বলি, ওয়েস্টবেঙ্গল ভোটের আগে একবার 6 মাস আগে সম্ভবত, এই লাস্ট ভোটের আগে অভি দেওয়াল এসেছিল
এবং বর্ডারটা খুব ভালোভাবে আবার অবজার্ভ করে গেছিলো। বাংলাদেশে ভোটের পরে ম্যাক্সিমাম কিছু সংগঠন ওখানকার যারা আমাদের বর্ডার সীমানার আশেপাশে আর্মি ক্যাম্প বা সামথিং কিছু করছে। আমাদের এই সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু সবার আগে ধ্যান দিল আমাদের বর্ডার লাইনের, বর্ডারটাকে সেভ করার। এটা কি কোনো একটা স্ট্র্যাটেজি ওয়াইজ হচ্ছে নাকি? একদম স্ট্র্যাটেজি হচ্ছে, কারণ বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার বর্ডারটা কোনো হাইলটি বা নয়, পিস মানে সমতল বর্ডার। এখানে ইনফিল্ট্রেশনটা হওয়াটা খুব মানে ইজি, হ্যাঁ একদম। এইবার কি হচ্ছে, বাংলাদেশ আমাদের পশ্চিমবাংলাটা ইউজ করছে, কেন ভাষাটাও প্রায় এক। স্লিপার সেলগুলোকে এরা অ্যাক্টিভ রাখছে পশ্চিমবাংলার মধ্যে। ঠিক। এবার পশ্চিমবাংলা থেকে ওরা কন্ট্রোল করছে কিন্তু গোটা ইন্ডিয়া। সেই জন্য আমাদের সিকিউরিটির যে অ্যাডভাইজার অজিত ডোভাল স্যার আছেন, উনি সব ব্যাপারটা দেখেছেন। এবার ওনার কাছে তো সব খবর থাকে, তার জন্য বাংলাদেশ বর্ডারগুলো এখন সিল করতে শুরু করছে। এবার যতক্ষণ পর্যন্ত ভেতরের জিনিস ঠিক না করতে পারবো, বাইরের সঙ্গে কী লড়বো? লড়তে হবে আগে নিজের ঘরকে। আমার যদি ভেতরে স্লিপার সেল অ্যাক্টিভ থাকে, তাহলে পরে আমি বাইরে থেকে লড়বো, আর স্লিপার সেল তো ভেতরে কাজ করে দেবে। ওই জন্য এটা খুবই দরকার বাংলাদেশের বর্ডারটাকে সিল করা। এবং সেই পদ্ধতি কাজ চলছে। এখন চারদিকটা যুদ্ধ হাওয়া, মানে লাস্ট ইয়ার তো সব দিকে যুদ্ধ ছিল মোটামুটি। ইরান আর আমেরিকা যে যুদ্ধটা চলছে, অ্যাজ এ এত বছর আর্মিতে থাকার ফলে কি মনে হয় যে তৃতীয় বিশ্বযুদ্ধ কি আভাস চলছে, নাকি ব্যাপারটা শান্ত দিকে যাবে? মানে শান্ত হয়ে যাবে। যুদ্ধ তো মানে সেই পরে লাস্ট অপশন। তার আগে জিওপলিটিক্স, তার আগে ইকোনমিক্যাল ওয়ার, এইসব করে তো দেশকে মানে কমজোর করে দিয়ে তাকে বশতে স্বীকার করা, এটা তো হচ্ছে আমাদের ট্রাম্পের লক্ষ্য। এবং ওয়ার্ল্ডটাকেও কমান্ড করার একটা প্ল্যান চলছে, ওই সর্ব যেটা আমার মনে হয়, আমাদের পার্সোনাল থিঙ্কিং বললাম। ইরানের সাথে যেটা চলছে, ইরানকেও মোটামুটি তো এবার ওইসব কান্ট্রিগুলো কি সহজে বসাতে স্বীকার তো করেন না, সেই জন্য এখন লড়ছে। এবার আজকাল যা টেকনোলজি এসেছে, যেমন রাশিয়াকেও নাকানি চোখানি খাওয়াচ্ছে ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশ, সেই হিসাবে আমেরিকাও সহজে আমাদের ইরানকে করতে পারবে বলে মনে হয় না। সেই হিসাবে ওরা লড়াই লড়ছে। আর ইরানেরও এখন যা টেকনোলজি ওরা দেখাচ্ছে, ধীরে ধীরে ড্রোন ফোন যা নতুন বের করছে, তাতে আমেরিকাও নাকানি চোখানি খাচ্ছে। এখন এই যুদ্ধ ওইভাবেই চলবে। এবার যদি অন্য কোনো কান্ট্রি ওদের সঙ্গে অ্যাড হয়ে যায়, তখন সেটা কিন্তু বড় আকার ধারণ করবে, ওয়ারের দিকেই যাবে। হয়তো দেখা গেল কেউ সাপোর্ট করলো ইরানকে, তখন কেউ সাপোর্ট করলো আমেরিকা তো এমনিতেই ওর সব জায়গাতে বসে আছে উপরে। ভারতের এই যুদ্ধের ফলে অলরেডি ভারতের ইকোনমিতে অনেকটা এফেক্ট পড়েছে, অনেকটা। সেটা গ্যাস হোক, তেল হোক, এই ইকোনমি মনে হয় যে এই যুদ্ধের মধ্যে আর কোনো রকম আমাদের ইকোনমি স্ট্রং হওয়ার বা কোনো রকম মুভ হওয়ার জায়গা আছে? এই যুদ্ধের মধ্যেও ভারতই আছে যে ইকোনমিটাকে তবুও দাঁড় করিয়ে রেখেছে। এটা ঠিক, স্ট্রাগল করে, মানে এত স্ট্রাগল করেও ইকোনমিটাকে অত যেতে দেয়নি যে অন্য কান্ট্রিতে দেখো, অন্য কান্ট্রির অবস্থা মানে অনেকটাই বহুত খারাপ। ইউরোপ কান্ট্রিগুলো দেখো, বাকি কান্ট্রি তো হালত খারাপ হয়ে গেছে। তো আশা করা যায় রাস্তা আমাদের সরকার নিশ্চয়ই কিছু বার করবে। আমরা যতটা জানি সেটা হচ্ছে বর্ডার দু রকম হয়, একটা হচ্ছে এলওসি, একটা হচ্ছে এলএসি। এই দুটোর মধ্যে পার্থক্য কি? এলওসি হচ্ছে লাইন অফ কন্ট্রোল। আচ্ছা, যেটা আমাদের মানে দুটো দেশের যেটা ম্যাপে আছে। ওকে। এলএসি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, মানে যেটা আমরা হয়তো দেখা যাচ্ছে যেমন পিওকেটা কিন্তু তখন দেখা যাচ্ছে যে আমাদের এলওসিতে দেখাচ্ছে। আচ্ছা, কিন্তু অ্যাকচুয়ালি তো আমরা পিওকের বাইরে আছি। তো সব ক্ষেত্রেই এলওসি আর এলএসি দুটো করে বর্ডার আছে। এটা কি বাংলাদেশের ক্ষেত্রেও আছে? না, বাংলাদেশের ক্ষেত্রে শুধুমাত্র পাকিস্তানের ওই জায়গায়, মানে জম্মু কাশ্মীরিতে আছে, চায়নাতে মনে হয় একটু আছে। চায়নাতে একটু আছে। আচ্ছা, মানে যেখানে আমরা বর্ডারের বাইরে গিয়েও আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই একটা জায়গা, আর একটা হচ্ছে বর্ডারের মধ্যে থেকে আমরা যেটা করণীয়। তুমি পিওকের কথা বললে, দীর্ঘদিন কাশ্মীরে ছিলে। পিওকে আমাদের যেটা পাকিস্তানে অলরেডি অন্তর্গত কাশ্মীরে আছে,
সেই জায়গাটা মধ্যে আমাদের যেটা ইন্ডিয়ার মধ্যে যে কাশ্মীর আছে তার মধ্যে তফাৎ কি এবং সেখানে লড়াইটা কেমন কঠিন হয় আর্মিদের ক্ষেত্রে? পাক অধিকৃত কাশ্মীর এখন আগে যা ছিল এখন ওরাই চাইছে যে ইন্ডিয়ার সাথে মিলে যেতে। আচ্ছা, ওদের যে লোকাল পপুলেশন এখন তো ওদের সঙ্গে তো লড়াই চলছে ওদের, পাকিস্তানের আর্মির সাথে ওদের লোকাল পপুলেশন প্রচুর লড়াই চলছে। এই তো দেখা যাচ্ছে যেগুলো মানে ওরা পিওকে থেকে সব কিছু নয়, পিওকেতে মানে ওটা একটা খনিজ জায়গা। আচ্ছা, সব কিছু মানে পিওকে, হ্যাঁ ওখানে ভালো জিনিস কি সব পাওয়া যায়, সেগুলো নিচ্ছে, সব তুলে নিচ্ছে, কিন্তু ওদেরকে কোনো রকম ইয়ে দিচ্ছে না, বেনিফিট পাচ্ছে না, বেনিফিট ওরা পাচ্ছে না। তো ওরা চাইছে কি আলাদা কান্ট্রি হতে কিংবা ইন্ডিয়ার সাথে মিলে যেতে, তাতে কী হবে ওদের ফ্যাসিলিটি পাবে। আর যেহেতু ইন্ডিয়ার এই কাশ্মীরের 370 আর্টিকেল উঠে গেল, আর্টিকেল 370, যার ফলে ভাবছি যে অপরচুনিটিটা বেশি, এখন অপরচুনিটি বেশি। এবং পিওকেতে ওদের সেই যেমন কি বলে লড়াই করার জন্য ওরা লড়াই করছে, সরকারের এগেনস্টে গিয়ে ওরা লড়ছে, ওরা ওদের পাকিস্তান আর্মির সঙ্গে যুদ্ধও করছে, ওরা নিজেদের ফৌজও তৈরি করছে, শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে। আমাদের অধিবেশনে একাধিকবার অমিত শাহজি বলেছেন যে পিওকে আমাদেরই, পিওকে আমাদের এবং আমাদের, আমরা আর্মি তো আমরা বলবোই আমাদের, হ্যাঁ, এবং এটা আমরা নিয়েও ছাড়বো, আশা করা যায় এই গভর্নমেন্ট থাকলে হয়তো নিয়েও ছাড়বে, পিওকে আমাদেরই থাকবে। আচ্ছা, একদম শেষ মাথায় এসে যে অনেক বর্ডারের গল্প হলো, অনেক মানুষের বিষয় জানা হলো, অনেক বর্ডারের বিষয় জানলাম আমরা। আপনার রিটায়ারমেন্ট আর্মির জীবনটা কেমন হয় যেটা তোমার এখন চলছে? আফটার রিটায়ারমেন্ট আর্মি জীবন, আফটার রিটায়ারমেন্ট অনেকজনা সার্ভিস করে, অনেকজনা ব্যবসা করে, আবার অনেকজনা যে সব কিছু করলাম এবার একটু সংসারের দিকে মানে সাংসারিক দায়িত্ব পালন করি। এটা কোনটা করছে? আমি ব্যবসা প্লাস সাংসারিক দুটোই পালন করি। আচ্ছা, আমি সার্ভিস পেয়েছিলাম, এই পিএসসিতে ক্লার্কে পেয়েছিলাম, আবার ফুড ইন্সপেক্টরে পেয়েছিলাম, করিনি সার্ভিস, কেন আমার মিসেস গভর্নমেন্ট সার্ভিসে আছে। আচ্ছা, তো দেখা যাচ্ছে সাংসারিক দিকটা দেখতে, তারপরে ব্যবসা শুরু করলাম, এখন একটু ব্যবসায়িক হয়ে গেছি, এখন ব্যবসায়ী হয়ে গেছে। আর্মির সার্ভিস লাইফ কত বছর? আর্মির সার্ভিস লাইফ হচ্ছে গিয়ে ডিপেন্ড করে তার প্রেজেন্ট র্যাঙ্কের ওপর। আচ্ছা, আমি যেমন যে র্যাঙ্কে ছিলাম, আমার এখন সার্ভিস ছিল 28 ইয়ার্স। আচ্ছা, আমি 15 থেকে ডিসচার্জ আসা শুরু, মানে ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেবো বলে অ্যাপ্লিকেশান দেওয়া শুরু করেছিলাম। এবার আর্মিতে অ্যাকাউন্ট ক্লার্কদের একটু ডিফিকাল্ট আছে আসা, কারণ ইউনিটে দুটো করে অ্যাকাউন্ট ক্লার্ক, একজন পোস্টিং যায়, একজন থাকে, একজন পোস্টিং যায়, এরকমই থাকে। ছুটি গেলে সেই মানে পেন্ডিং থাকে, হয়তো ছুটি কেটে গিয়ে তাকে থাকতে হয়। আচ্ছা, তো সেই যাই হোক একটা ভালো কমান্ডিং অফিসার পেলাম, তিনি সিগনেচার করলেন, তারপরে আমি 20 বছর সার্ভিস করে, কারেক্ট 20 বছর সার্ভিস করে ভলেন্টিয়ার এসেছি। মানে তোমার কাছে আরো 8 বছর ছিল? আরো 8 বছর ছিল, প্রমোশন পেলে আরও 4 বছর আরো ছিল। আচ্ছা, এই ভলেন্টিয়ার রিটায়ারমেন্টের প্রসেস কি? ভলেন্টিয়ার হয়তো 15 ইয়ার্স পেলে পরে তার পেনশনেবল সার্ভিস হয়ে যায় আর্মিতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, সেই টাইমে সে অ্যাপ্লিকেশন দিতে পারে যে আমার এই প্রবলেম আছে ঘরে, আমার প্রবলেম দেখাতে হবে, যে কোনো সমস্যা নিয়ে সে অ্যাপ্লিকেশন দিল। সে অ্যাপ্লিকেশন যদি প্রথমে ইউনিটে দেবে, ইউনিটে কমান্ডিং অফিসার যদি রিকমেন্ড করে, তাহলে সেটা যাবে আরও কাছে, রেকর্ডে যাবে, ওয়াইসি রেকর্ডের কাছে যাবে, ওয়াইসি রেকর্ড অ্যাপ্রুভ করে দিলে, যদি ক্লারিক্যাল জব হয় তাহলে আবার আর্মি কোটা থেকে তাকে এনওসি নিতে হবে, মানে ভ্যাকান্সির ব্যাপার আছে, সেখানে যাবে, সেখানে পারমিট হয়ে গেলে ডিসচার্জে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, যারা ভলেন্টিয়ার রিটায়ারমেন্টে তারা কি পেনশন পায়? পেনশন পায়। আচ্ছা, তুমি পেনশন পাবে? হ্যাঁ, যতদিন বাঁচবে। আচ্ছা, আর এই যে বিজনেস করছো তাদের সরকারের কোনো রকম কোনো সমস্যা নেই? যদি তুমি কোনো জব করতে সরকারি? হ্যাঁ, ওই তো আমি তো ইয়েতেই পেয়েছিলাম, যে কোটা থাকে। আচ্ছা, কিন্তু তবে কি পেনশনটা পেতে? হ্যাঁ, আচ্ছা, সরকারি জব পেলেও তুমি পেনশনটা পাবে? আচ্ছা, মানে একজন আর্মি তার রিটায়ারমেন্টের পরে সে যদি জব করে, সরকারি জবই করে, তো পেনশনটা তার পাবে, তার ডবল স্যালারি হলো বেসিক্যালি বলতে গেলে, তাই তো? এবং সরকারি জব করলে আমি যে স্কেলে রিটায়ার হয়েছি সেই স্কেল থেকেই স্যালারি স্টার্ট হবে। আচ্ছা, মানে আর্মি ওয়ালারা যে ব্যাংকে পেলে না, ওদের স্যালারি অনেক বেশি হয়। আচ্ছা, মানে আমি যে এক্সাম্পল হিসেবে ধরছি, তুমি যদি 1 লাখ স্যালারিতে ছাড়ো, মানে তুমি যে র্যাঙ্ক যে হিসেবে পেতে, তো তুমি যেখানে জয়েন করবে ওই স্কেলেই জয়েন করবে, তুমি ওই স্কেলেই জয়েন করবে। ওয়াও, সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই কিছু? না, আর তুমি ব্যবসা করে তোমার মতো করে ব্যবসা করছো? আমি তো নিজে ব্যবসা করছি।
কোন জীবনটা সহজ মনে হচ্ছে, ব্যবসাদার জীবনটা না আর্মি জীবনটা সহজ? সহজ জীবন, আর্মির জীবনটা এনজয়েবল, আচ্ছা, প্লাস ডিউটি আছে, আনন্দ আছে, নানা রকম Proud stress feel আছে একটা। আর মানে বিজনেস লাইফটা হচ্ছে টেনশনেবল, বেশিরভাগ সময় টেনশন আছে। হ্যাঁ, তবে বিজনেস লাইফে এটা কি হচ্ছে, এন্ড অফ দি ডে আমি আমার পরিবারের সাথে থাকছি। স্বাধীন, মানে আমি একটু বেলা করে অফিস, যেমন আমার ক্ষেত্রে মাঝে মাঝে হয়, হ্যাঁ। একটু বেলা করে অফিস হলে সমস্যা নেই, সমস্যা নেই। প্রেশারটা অনেক হাই, মানে Pressure টা চাপটা অনেক নিতে হয়, tensionable চাপ। অনেক চাপটা নিতে হয়, যে আমার ক্লায়েন্ট হ্যান্ডেল করা, আমার টিম হ্যান্ডেল করা, আমার ব্যবসা গ্রোথ কোথায় আটকাচ্ছে, এই চাপটা প্রচুর থাকছে, যেটা জবের সেক্টরে থাকে না বেসিক্যালি। থাকে না। তাই জবের সেক্টরে মানে একটা প্যারামিটার থাকে, আর এই চাপটা তুমি নিতে পারলে তোমার প্যারামিটার আলাদা হবে। আলাদা হবে। কি মিস করো? মিস করি আর্মিতে যে আনন্দগুলো হতো, এই সবার সাথে নানা রকম আনন্দ, জুনিয়রদের সাথে, সিনিয়রদের সাথে, সেইগুলো মিস হয়। এই ইভিনিংয়ে একটা এনজয়েবল হয়, অফিস থেকে আসার পরে ফ্রেশ হয়ে বসা হলো, আড্ডা হলো, ক্লাবে যাওয়া হলো, মানে মেসে আর কি, ক্লাব মেস, সেখানে গিয়ে নানা রকম হয়তো ইস্যুতে একটা ড্রিঙ্ক করলো, আমরা ড্রিঙ্ক করতাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, কিন্তু ওদের সঙ্গে যে কোম্পানি দেওয়া হতো, মাঝে পার্টি হয়, পার্টিতে নানা রকম এনজয়েবল কথাবার্তা, এনজয়েবল আলোচনা, কিছু মুভমেন্ট থাকে, এইগুলো সব মিস করি। সিভিলিয়ানের সাথে আর্মি কিন্তু মিলবে না। আমরা অনেক ট্রাই করলেও আমি সিভিলের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবো না, 100% অ্যাডজাস্ট বলছি, অ্যাডজাস্ট তো করেই চলতে হয়, 100% আমি অ্যাডজাস্ট করতে পারবো না, বা সিভিলিয়ান আমার সঙ্গে অ্যাডজাস্ট মানে অ্যাডজাস্ট করতে পারে না। তোমরা শোনা যায় আর্মি মানুষ খুব ডিসিপ্লিন হয়, অবশ্যই টাইমে দেখো পাঞ্চলা, সেটা আমি আজকে বুঝলাম। তুমি 5-6 মিনিট আগে এসছো, মানে টাইমের 6 মিনিট আগে ঢুকে আছো, যেটা খুব কমই হয় আমাদের সাথে। খুব সিভিলদের সাথে খুব অড লাগে নিজেকে, যে বাকিরা ডিসিপ্লিন নয়, তোমাকে সেই প্রসেস ফেলতে হয়, নাকি প্রথম থেকে যদি ডিসিপ্লিন হয়ে আছো, সেটা সেই প্রসেসটা কি ফলো করে যাচ্ছ? ডিসিপ্লিন যেহেতু হয়ে আছি, সেই প্রসেস আমাদের লাইফটা এখন মৃত্যুদিন পর্যন্ত ডিসিপ্লিনই চলবে। কারণ এখন বলি যে একটা সিভিলিয়ান, আমি তো পিডব্লিউডি কন্ট্রাক্টই করি, তাহলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, সুপার ইঞ্জিনিয়ার কাছে যেতে হয়। গেটে যাওয়ার সময় আমি কিন্তু একবার নক করি, স্যার আসবো, কিন্তু অন্য কন্ট্রাক্টর দেখি হঠাৎ করে ঢুকে গেল, চলে গেল। আমি কথা বলার আগে গুড ইভিনিং, গুড মর্নিং করি, কিন্তু ওটা কিন্তু তেল দেওয়া নয়, ওটা আমার হয়ে আছে যে এটা রেজিগনেশন পার্সন, এর কাছে যাচ্ছি। কারণ আমাদের সকালবেলা উঠেই আমাদের কাজ হচ্ছে, আর্মিতে কাজ ছিল যে সিনিয়র দিকে গুড মর্নিং বলা, বা জুনিয়ররা আমাদেরকে বলবে, আমরা তো রিপ্লাই দেবো। তো সেই যে ডিসিপ্লিনটা হয়ে আছে, সেটা তো অভ্যাসটা যাবে না, আর ওটা তো খারাপ ডিসিপ্লিন নয়, ওটা তো ভালো একদম, একদমই তাই। যদি কোনো সময় আবার দেশে যুদ্ধ পরিস্থিতি হয়, তবে যারা রিটার্ন হয় তাদের আবার ডাক পড়ে, রিজার্ভ থাকে, ডাক পড়ে, 3 ইয়ার্স রিজার্ভ থাকে। আচ্ছা, আর তারপরে যদি খুব ইমার্জেন্সি হয় তখন হয় ডাকতে পারে। তোমার তো 3 ইয়ার নর্মালি 3 ইয়ার্স রিজার্ভে থাকে, মানে রিটার্নের পরে 3 বছর রিজার্ভে থাকে। 3 বছর তো যদি কোনো আর্জেন্ট ক্রাইসিস হয় তখন তোমার ডাকতে যেতেই হবে। তোমার তো ডাকার জন্য ওয়েট করে লোকে। আমরা তো ভাবি যে কোনো হলে আমাদের ডাকুক, আমরা যাবো, মানে এতটা মিস করছো। হ্যাঁ, মিস করে। আর্মিতে যে একবার কাটিয়ে এসছে, সে আর্মিকে মিস করবি, এটা কোনো কথা মানে বলার কথা না। দেশ সেবার থেকে বড় সেবা আমাদের জীবনে কিছু নেই, স্বাভাবিক। রাষ্ট্র সেবার উপর বড় সেবা না, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট। যদি সুযোগ পাওয়া যাবে আবার অবশ্যই যাবো। ইভেন একবার সিচুয়েশন তৈরি হয়েছিল তো, তুমি রেডি ছিলে কিছুদিন আগে? হ্যাঁ, বাড়িতে বলছিলাম তো যাবো, বাড়িতে বলছিল হ্যাঁ তাই যাবে, আমরা হ্যাঁ ডাক পড়লেই যাবো। একদম শেষে একটা প্রশ্ন, তোমার এমন কোনো একটা স্মৃতি যেটা মনে হয় যে না হলেও ভালো হতো, আবার এমন কোনো স্মৃতি যেটা হয়েছে আমার জীবন ধন্য হয়ে গেছে, এই দুটো স্মৃতিকে যদি একটু শেয়ার করো আমাদের সাথে, মানে দুটো, ভালো একটা খারাপ বেসিক্যালি। একটা হচ্ছে যেটা না হলেও হয়তো ভালো হতো, খারাপ এটাই হয়েছে যেটা আমি ম্যাথ অনার্স করতাম, হয়তো ওই এডুকেশনাল লাইফে থাকলে আমি এডুকেশনাল দিকে যেতাম, ওটা মাস্টার ফাস্টার বলা যায় না কি, সেটা আফসোস হয়। কিন্তু তার থেকে আবার ভালো লাগে বেটার যে আমি আর্মিতে দেশ সেবাতে গেছিলাম, দেশ সেবাতে ছিলাম। ওই যে ইউনিফর্মটা, মাঝে মাঝে আমাদের ইউনিফর্ম একটা সাজানোই আছে পুরো মেডেল ফেডেল দিয়ে আছে বাড়িতে এখন। এই মেডেলটা লাগিয়ে আসার আমাদের নিয়ম হচ্ছে, কোথাও গেলে ইন্টারভিউ গেলে মেডেলটা লাগাতে পারি, সিভিল ড্রেস। ভালো হতো, আমি লাগিয়ে আসার ইচ্ছা ছিল, মনে লাস্টে মনে নাই, ভুলে গেছি।
তো ওইটা জাস্ট আমরা লকারে একটা আছে, মাঝে মাঝে দেখি, খুব ভালো লাগে। এখনো কিছু নিয়ম আছে যেগুলো ডিসক্রাইব করতে পারবে না, বলতে পারবে না এরকম ইন্টারভিউতে বা পডকাস্টে? অবশ্যই আছে, যে ইন্টারনাল সিকিউরিটি, আর্মির যে সিকিউরিটি, যে আর্মির অর্গানাইজেশন, আর্মির ডিপ্লয়মেন্ট, এগুলো দিয়ে আমরা কোনোদিন বাইরে ডিসকাস করতে পারবো না। খুব স্ট্রংলি এটা নির্দেশ আছে, একদম। এটা বললে আমাদের দেশের ক্ষতি হতে পারে। দেশের ক্ষতি হতে পারে, দেশের ক্ষতি হতে পারে। এইসব গসিপ, তারপরে এই অত্যাধিক নিউজ চ্যানেল, অত্যাধিক জানানো, ইন্টারভিউ, পডকাস্ট করা, আলোচনা করা, এগুলোতে অনেক ক্ষতি। আমি যদি দুশ্মনকে অ্যালার্টই করে দেবো, তাহলে তো তার সঙ্গে লড়াইয়ের অর্ধেক জিনিসটা সে কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে যাবে। অল্প কিছুতেই না, মানে এখন ছোট ছোট ব্যাপারে নিউজ হয়, সোশ্যাল মিডিয়া হয়, এতে মনে হয় যে দেশের সিকিউরিটি কোনো না কোনো জায়গায় ক্ষতি হচ্ছে। অবশ্যই হয়, মানে সব জিনিসের নিউজের একটা থাকা দরকার, গাইডলাইন্স থাকা দরকার, যে অন্তপক্ষে দেশের সিকিউরিটি নিয়ে নিউজ না করাই দরকার বেশি। যেটা পারভেন্সেবল সেটা করলো, মানে কিছু তো রেস্ট্রিকশন আছে, তবুও মনে হয় যে কিছু কিছু নিউজ টু মাচ হয়ে যায়, মানে অনেকটা। যেমন লাস্ট পুলওয়ামা অ্যাটাক যেটা হলো, সেখানে যে নিউজগুলো হচ্ছিল, মনে হয় অনেক ক্ষেত্রে হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক ওরা অ্যালার্ট হয়েই গেছে, অনেক ক্ষেত্রে হয়তো আমরা যত করবো তত অ্যালার্ট হবেই। অ্যালার্ট হবে, এমনিতেই ওদের সোর্স কাজ করে, তারপরে যদি আমরা আবার টেলিকাস্টে করি তাহলে তো আরও সুবিধা। অ্যাজ এ আর্মি, এতদিন আর্মি জব করে, দেশের সেবা করে, একদম সিভিলকে কি বলবে, মানে আমাদের মতো সাধারণ মানুষকে তুমি কী বলতে চাইবে? সাধারণ মানুষকে এটাই বলবো যে ডিসিপ্লিনে থাকা দরকার। আর্মি হোক না হোক, সে যদি ডিসিপ্লিন মেনটেন করে, তার শরীরের পক্ষেও ভালো এবং সমাজের পক্ষেও ভালো। যদি আমি ডিসিপ্লিন মেনটেন করি, আমি 5 জনকে ডিসিপ্লিন মেনটেন করাতে পারবো, আর আমি যদি নিজেই না করি তাহলে 5 জনকে করতে পারবো না। ঠিক তাই। থ্যাংক ইউ দাদা, এতটা সময় দিলে, ধন্যবাদ, শেয়ার করলে, ভালো। ওকে। নমস্কার।